করে রাজধানীতে আকস্মিক ভাবে বাসে আগুন, 4-4টা বাসে আগুনের খবর আমরা পেয়েছি। একটার পর একটা ককটেল, প্রায় 20টার মতন ঘটনা বোধহয় ইতিমধ্যে পত্র পত্রিকায় এসছে, এবং আমরা সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরাও আমাদের যারা বিভিন্ন সোর্স থাকে, বিভিন্ন টিম থাকে, তারা আমরা মেসেজ পাই বিভিন্ন রকম। সেগুলো যাচাই না করে আমি স্পষ্ট আপনাকে বলছি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি আগামীকাল রাজধানীতে একটা বড় শোডাউন আছে জামাতে ইসলামী। সংকট আপনি জানেন কোন জায়গায় সংকট আছে। সরকার তার যে ডেডলাইন 1 সপ্তাহের ছিল সেটা শেষ হয়েছে। আওয়ামী লীগ 13 তারিখের প্রোগ্রাম দিয়ে রেখেছিল, কিন্তু আজকে থেকেই কেন যেন একটা ঘোলাটে সিচুয়েশন। কোন দিক যাচ্ছে দেশের পরিস্থিতি, নানান রকম শঙ্কা আশঙ্কা। সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে কিনা, যে তারা এখন কি করে, তারা কি আবার ঐক্যের ডাক দেয় কিনা, কোনোভাবে কি এটা সলিউশন করতে পারে কিনা। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার মূল্যবান বিশ্লেষণ দর্শকদের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ পুনিয়া। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সালাম জানাচ্ছি তোমার অগণ দর্শক থেকে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, আমি নিম্নাঞ্চলের মানুষ। বছরে প্রায় আমার এলাকায় 4 মাস 5 মাস আমরা পানির নিচে থাকি। আমরা ছোট থেকে হাওর বাউর বিলে মাছ ধরতে অভ্যস্ত। আমরা লাট টানি, লাট বলি আমরা, একটা লম্বা রশির মধ্যে আমরা অনেকগুলো ইট বা পাথর বেঁধে দিয়ে আমরা ওগুলা টেনে নিয়ে আসি, নিয়ে এসে মাছগুলাকে একদিকে নিয়ে আসার চেষ্টা করি এবং একটি মাথায় করি। তো এই মাছগুলো আমার যেখানে নিয়ে আসতে চাই, যে উন্না পাতি আমরা যেটা মাছ ধরার যে ফাঁদটা পাতি, সে ফাঁদের দিকে নিয়ে আসার জন্য আমি চারপাশে বিভিন্ন হইচই হাল্লাগুলা পানির উপরে শব্দ করি, এবং মাছগুলা এসে ওই নিরাপদ মনে করে ওই ফাঁদের দিকে যায়, কারণ ওদিকে কোনো শব্দ নাই, নিস্তব্ধ নীরব। তো চতুর্দিকে বাকি 3 দিকে হইচই হাল্লাগুলা। বাংলাদেশের রাজনীতি এখন তাই হচ্ছে। সবার লক্ষ্য, সকল রাজনৈতিক দলের লক্ষ্য, এমনকি ডক্টর ইউনূস সাহেবের লক্ষ্য, সেনাবাহিনীর লক্ষ্য, কিছু কতিপয় স্বার্থান্বেষী স্বার্থবাদী লোক ছাড়া, লোভী লোক ছাড়া, সুযোগ সন্ধানী ছাড়া সবাই, আপামর জনগণ সবাই চাচ্ছে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় যাক, তারা তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশটি চালাক, তাহলে কোনো ব্যক্তির দায়িত্ব থেকে সবাই মুক্ত হয়ে যাবে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেটা হয়েছে সেটা শেষ পর্যন্ত সরকার পতনে আন্দোলনে রূপান্তরিত হয়েছে, তারা সফল হয়েছে, সেটার জন্য তাদের ধন্যবাদ। কিন্তু এখন তো ক্ষমতার উত্তরণের পথ কোথায়? বিপ্লব যেটাকে বলা হয়েছিল, সেই বিপ্লবটাকে তো আমরা নস্যাৎ করে দিয়েছি। বিপ্লবটাকে তো যারা বিপ্লব করেছিল তারাই নিজের হাতে টুটি চিপে বিপ্লবটাকে মেরে ফেললো, এবং এই সরকার যখন সংবিধানের মাধ্যমে এসে শপথ গ্রহণ করলো তখন আর বিপ্লব থাকলো না। আজকে এই যে আলামত গুলো দেখতে পাচ্ছি, বা আমরা তুমি যে কথাগুলো বললে আছে সারাদিন যে টুকটাক হচ্ছে, এটা কি হচ্ছে? এটাই তো আগামী কালকে যে জামাত সমাবেশটা করবে বা জামাত যে শক্তিটা দেখাবে, এই শক্তির একটা পূর্বাভাস আজকে হলো যে এই দিন না আরো দিন আছে। তার মানে আপনি 11 তারিখে কিছু একটা করে ফেলবেন। বিএনপি চুপ করে আছে, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব চলে গেছেন ঠাকুরগাঁয়ে, তিনি এখানে হিন্দু মুসলিম ঐক্য করতেছেন, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতেছেন, নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, জাতীয় রাজনীতি থেকে সরে গিয়ে উনি ঠাকুরগাঁ থেকে উনি কাজ করছেন এবং জাতীয় রাজনীতিতে 2-1টা ডিল মারতেছেন। সেটাও যথেষ্ট সারা পড়তেছে বাংলাদেশে, সারা বাংলাদেশে ওনার বক্তব্যে কাঁপিয়ে দিচ্ছেন। তাহলে আগামী কালকে জামাত যে সমাবেশটা ডেকেছে, 8টি দল সমাবেশ ডেকেছে, সেই দলের সামনে আছে কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? সবাই তো আজকে ফলাও করে প্রচার করবে দেশে বিদেশে সব জায়গায় যে আওয়ামী লীগ সোচ্চার হয়ে গেছে, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। এই সকল ঘটনাগুলোর পিছনে সবাই আওয়ামী লীগকে দায়ী করবে।
কিন্তু বাস্তবতা হয়তো আওয়ামী লীগ নিজেও জানে না এগুলো কারা করেছে। বাস্তবতা হলো এইগুলা যারা করেছে তাদের সঙ্গে আদৌ আওয়ামী লীগের কোন সম্পর্ক আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, সেটাও অনেকের মনে সন্দেহ আছে। এটাই মূলত যারা জামাতের উত্থান বা জামাতের কর্মকাণ্ডটাকে বেগবান করতে না পারে, জামাতকে যেন তার অবস্থান থেকে সরে আসার জন্য সুযোগ দেওয়া হয়, এটা হয়তো জামাতেরই পরিকল্পনা মতো করা হচ্ছে যে আমরা এই ধরনের একটা সহিংস অবস্থান যাতে আরো না বাড়ে, এই জন্য আমরা আমাদের সমাবেশের মাধ্যমে আমাদের অবস্থান পরিবর্তন করছি। এটার জন্য সরকারের অনুরোধ লাগলো না, বিএনপির চাপ লাগলো না, বিএনপি কিছু বলতে হলো না, আলোচনা করতে হলো না, কথা বলতে হলো না, সরকার কোনো অনুরোধ জানাতে হলো না, সরকারও কোনো আবেদন করতে হলো না। আজকে সারা বাংলাদেশে যেটা আপনি বলছেন বা তুমি বলছো, বা যেভাবে ঢাকাতে সিরিজ বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে, দেখে তো মনে হচ্ছে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলে কেউ নাই, পুলিশ কোনো তৎপর নয়। এখন যদি পুলিশের নিজের নলেজের মাধ্যমে যে ঘটনা ঘটে, তাহলে তৎপরতা কি দেখাবে? পুলিশ যদি জানে ঘটনাগুলো এখানে ঘটবে, সেজন্য তো ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে এমন অনেক কাজ আছে যে কাজগুলো সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া খুব সহজ। যেমন আমি কথা প্রসঙ্গে একটা কথা বলি, পেঁয়াজের দাম গত 5-7 দিনে 30 টাকা 40 টাকা বেড়ে গেছে। তার জন্য অভিযোগ করা হলো কোথায়, যে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা নাকি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজ এমন একটি ভঙ্গুর জিনিস যেটা বেশি দিন রাখা যায় না, প্রতিদিন তার ওয়েট লস হয়, এবং এটা ওয়েট লসটা 5 to 10% প্রতিদিন লস হয়। তখন আজকে যদি আপনি 10 টাকার পেঁয়াজ বা 50 টাকার পেঁয়াজ রাখেন, 7 দিন পরে সেই পেঁয়াজটা অর্ধেক হয়ে যাবে। তার মানে ওই পেঁয়াজটা 100 টাকা হয়ে গেল কেজি মূল্য। এখানে সরকার বলতেছে যথেষ্ট পেঁয়াজ আছে, তারপরে সে পেঁয়াজের দাম হু করে বাড়লো, 70 টাকা থেকে 100-110 টাকা চলে গেল। এখন সরকার বলতেছে যে আমরা পেঁয়াজ আমদানি করতে দিব। ইতিমধ্যে কিন্তু ভারতের বিভিন্ন সীমান্তে পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের উপদেষ্টা সাহেব জানেন, ওনার বাড়ি তো যশোরে, আর এই সমস্ত এলাকাতে স্মাগলিং বা ইন্ডিয়ার মালামাল আনার ব্যবসা তো ওনাদের সেই টেন্ডুপাতার আমল থেকে ওনারা অভিজ্ঞ। সে টেন্ডুপাতা আমদানি করে যখন বিড়ি বানানো হতো যশোর এলাকাতে, তখন থেকে ওনারা এই ব্যাপারে অভিজ্ঞ মাস্টার্স। কাজে ওনারা তো জানেন যে সীমান্তে কিভাবে কখন কি আসতে হয়, কি আনতে হয়, কখন পাট আনতে হয়, কখন আবার পাট পাঠাতে হয়, কখন এই টেন্ডু পাতা আনতে হয়, কখন এই পেঁয়াজ আনতে হয়, চাল আনতে হয়, ধান আনতে হয়। এটা কিন্তু তারা অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত বাই বর্ন তার অভিজ্ঞ। আজকে তিনি হঠাৎ করে বলছেন যে পেঁয়াজ উনি আমদানি করতে দিবেন। আমদানি করার জন্য উনি 3 দিন 5 দিন অপেক্ষা করবেন, 5 দিন পরে উনি পেঁয়াজের দাম দিবেন। তার মানে কি? মানে 5 দিন পর্যন্ত পেঁয়াজের অনুমতি উনি দিলেন না। 5 দিন পরে পেঁয়াজের অনুমতি দিলেন, সেই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এলসি ওপেন হয়ে গেল 5 মিনিটের মধ্যে। ওনার তো ব্যাংক নিয়ন্ত্রণ আছে। আর দেখা গেল 10 মিনিটের মধ্যে বেনাপোলে ট্রাক দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান ট্রাক, পেঁয়াজ ভর্তি। তার মানে ওই প্রথম পেঁয়াজ গুলা ওই 120 টাকা দরে বিক্রি হবে। প্রথম পেঁয়াজ যেগুলো আসবে সেইগুলা 120 টাকা দরে বিক্রি হবে। তার মানে তারা ওই পরবর্তী 3 দিনে যা লাভ করা করে নেবে। মারা যাবে মাঝখান থেকে আমার দেশে কৃষক, যার পেঁয়াজ গুলা সে ধরে রেখেছিল বা যার উৎপাদন এই আগামী 1 সপ্তাহ 15 দিন থেকে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হবে, সে মার খেয়ে যাবে। এইটা কি আমার পেঁয়াজ চাষিদের পক্ষে আপনাদের মিডিয়াকে জানানো সম্ভব?
আপনারা মিডিয়া কি পেঁয়াজ চাষিদের সেই বক্তব্য টেলিভিশনে বা এই টক শোতে বলবেন? কিন্তু আমার মাননীয় বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা সাহেব যা বলেন তা তো আপনারা সারা জাতিকে জানাইয়া দিচ্ছেন। একটা মন্ত্রী কি করে একটা ডিসক্লোজ করতে পারে একটা তথ্য, যে তথ্য বাজারের উপরে প্রভাব বিস্তার করবে? উনি কি করে বলতে পারে আমি 5 দিন পরে পারমিশন দিব, 1 সপ্তাহের মধ্যে পারমিশন দিব, যেটা বাজারে ভোলাটিলিটি, বাজারের যে একটা উত্তাপ ছড়াইয়া দেবে, বাজারের মাঝে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে? এটা করা সম্ভব, কিন্তু বাংলাদেশে আমাদের বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা করা সম্ভব। আর যেহেতু তিনি বিত্তশালী, আমাদের মুখ কেনার মতো মাথা কেনার মতো ওনার ক্ষমতা আছে। আর মিডিয়া তো মুখে থাকে বিক্রি হওয়ার জন্য, তাদের তো খবর বিক্রি করাই তাদের ব্যবসা, প্রশাসন মানে পেশা। কাজেই তারা সেটা কারো না কারো কাছে বিক্রি করছে, যে যেভাবে কিনে। আমি হয়তো 5 টাকা দিয়ে কিনি, 10 টাকা দিয়ে খবরটা কিনি, 10 টাকাতে খবর কিনি, অ্যাডভার্টাইজও কিনি। অনেকে হয়তো আরো বেশি 10 কোটি টাকা দিয়েও কিনে সেই নিউজ, যার কাছে নিউজের যেরকম মূল্য। কাজে আজকে আমরা যে কথা বলছেন যে আজকে এই যে বিভিন্ন বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, এটার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকার তো কোনো কারণ নাই। আওয়ামী লীগ কেন এই ধরনের একটা হঠকারী রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, যেটাতে তার কোনো উদ্দেশ্য সাধন হবে না? এখানে তো আওয়ামী লীগ এই সরকারকে পতন করানোর জন্য তার কোনো লক্ষ্য নাই। সে তো দেখতে আছে যে ডক্টর ইউনূস ইজ গোয়িং, ইটস জাস্ট ম্যাটার অফ 3 মাস। 3 মাসের পরে ডক্টর ইউনূস থাকবে না। তার তো আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রু হলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রস্থান তো নির্ধারিত হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূস চলে যাবেন ওনার দলবল সহ। তো চুরি চলে গেলে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে এনসিপি যে গঠন করা হয়েছিল, তারাও ক্ষমতাহীন হয়ে যাবে, তাদেরকেও প্রোটেকশন কেউ হয়তো দিবে না। তাহলে এটাকে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? তাহলে আওয়ামী লীগ কেন বোমা মেরে, কেন ফটকা ফুটাইয়ে, কেন বাসে আগুন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ করে দিবে? কি কারণে, কোন যুক্তিতে, রাজনীতির কোন কারণে? শেখ হাসিনা বা তার ভারত কি এতই বোকা যে তারা এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ব্যবস্থা নিবে? এই ধরনের আন্দোলন গড়ে তোলা মানে হলো একটা আওয়ামী শিবিরের মধ্যে ঐক্য ফিরিয়ে নিয়ে আসা। যে অনৈক্যটা সৃষ্টি হয়ে গেছিল, যে অনৈক্যটা তৈরি করার চেষ্টা করেছিল, আসিফ নজরুলের যে মানে অমার্জিত ভাষায় যে কথাটা বলেছে, 7 দিনের মধ্যেই জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আরে বাবারে, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলা ওনার মানে কিনা গোলাম। উনি যে নির্দেশ দিবেন রাজনৈতিক দলগুলা সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। হয়তো ডক্টর ইউনূস সাহেব বলছে আপনারা আবার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন, তাদেরকে একটা সময় দেন, যে বলেন যে বাসেন আলোচনা করে এটা সমাধান করি। এটাকে এইভাবে না বলে, এটাকে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা 1995 শেষের দিকে যখন লাগাতার আওয়ামী লীগ হরতালে হরতাল দিয়ে যাচ্ছিল, যে তারা এই সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখন আমরা আমাদের তো জনৈক বড় নেতাকে ডেলিগেট করে পাঠানো হলো আওয়ামী লীগের শিবিরে, যে আপনি গিয়ে একটা আলোচনা করে আসেন। এবং আওয়ামী লীগও গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ আমরা ঐক্যমতে পৌঁছবো, আন্দোলন আমরা তুলে নিব, রাজনীতির এই জিনিসগুলো সমাধান দিতে হবে। সবাই ওখানে আওয়ামী লোকের পক্ষে তখন মিজানুর রহমান সাহেব গেছেন, জাতীয় পার্টির লোকেরা তারা গেছেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব ঝানু রাজনীতিবিদ আছেন। তা আমাদের যিনি নেতা গিয়েছিলেন
তিনি আলোচনার শেষে বললেন যে আমরা যে কথায় আসলাম এটা আপনাদের একটা লিখিত একটা কাগজ দিতে হবে আমাদেরকে, আমরা লিখিত চুক্তিপত্র করতে চাই। মিজান চৌধুরী সাহেব সেদিন বলছিল, কর্নেল সাহেব, সরি নামটা বলা উচিত না, জনাব রাজনীতির দাসকপ দিয়ে হয় না, আপনাকে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো যদি আপনার মনে হয় রাখার, আপনি আপনার নেত্রীর কাছে যান, গিয়ে বলেন যে আমরা রাজি আছি, তবে দাসকপ দিয়ে রাজনীতি হয় না। আমরা এই যে বর্তমান প্রধানমন্ত্রীর যে বর্তমান যে অফিস, এইটার পিছনে হল রুমে আমরা সবাই বসে আছি, ওই ডেলিগেট কখন আসবেন, ম্যাডামও বসে আছেন সবাই। যে ডেলিগেশন গেছিল সেই ডেলিগেশন এসে বলল, নাটকীয় সুরে বলল যে ওরা কোনো লিখিত কাগজ দিবে না, ফলে আমি ওদের প্রস্তাবকে বাদ দিয়ে চলে আসছি। সঙ্গে সঙ্গে আমাদের কিছু লোক বেশ বেশ করে উঠলো, ম্যাডাম কিন্তু হতচকিত খায় গেল, কি করবে? তো সবার কথায় দশচক্রে ভগবান ভূত, হলো না। ম্যাডাম কনভিন্স ছিলেন যে এটা হবে, হলো না। ক্ষতিটা কার হলো? ওই ডেলিগেটের তো ক্ষতি হয় নাই, ওই নেতার তো ক্ষতি হয় নাই, ওই নেতা তো পরবর্তীতে বিএনপিতে থাকেও নাই, বিএনপি ছেড়ে চলে গেছেন। কিন্তু ক্ষতি তো দেশমাতা খালেদা জিয়ার করেছে, ক্ষতি তো এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করতে ওনাকে বাধ্য করেছিল, ক্ষতি তো হয়েছে ওই নির্বাচনে তারা আসে নাই, আওয়ামী লীগও আসে নাই, জামাতও আসে নাই। ফলশ্রুতিতে 96 ফেব্রুয়ারি নির্বাচন ফ্লপ করেছিল। সেই নির্বাচনে আমি নমিনেশন নেই নাই, আমি বলছি না আমি নির্বাচন করব না, অন রেকর্ড আছে, আমি নির্বাচন করি নাই। 96 ফেব্রুয়ারি নির্বাচন আমি করি নাই। এই যে আজকে বসুন্ধরা মার্কেট, এই বসুন্ধরা মার্কেটের জায়গাটা খালি করা হয়েছিল বিএনপির একটা জনসভার নাম দিয়া 1996 সনের 1 জানুয়ারি, এবং সেখানে ম্যাডাম বলেছিলেন যে আওয়ামী লীগকে ঠিক করার জন্য আমার ছাত্র দলে যথেষ্ট, সে বিখ্যাত বক্তব্য। তারপরে কি হয়েছে? উনি তো গুণাক করে বুঝতে পারেন নাই যে বসুন্ধরাকে ওই উসমানিয়া একটা গ্লাস ফ্যাক্টরি ছিল, ওই জায়গাটা খালি করে বসুন্ধরাকে দেওয়ার জন্য ওই রাজনৈতিক মিটিংটা ওখানে করা হয়েছে, এবং তাকে তখন দিয়ে হুদা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল, তাকে দিয়ে সবকিছু ভাঙ্গাইয়া মাঠটা পরিষ্কার করে বিএনপির জনসভা করা হয়েছিল 1996 সনের 1 জানুয়ারি, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে। ইতিহাস তো আমরা দেখেছি। তারপরে তো বসুন্ধরার বিশাল মার্কেট এখানে হয়েছে, খালি হয়েছে। তো রাজনীতিতে এমন অনেক খেলা হয়, যে খেলা জনগণ দেখে একটা, হয় আরেকটা। আজকে যে বোমার কথা বলছেন, এই বোমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। এতে আওয়ামী লীগের রাজনীতি কোনো ফায়দা হবে না। এটা আওয়ামী লীগের এত বোকা আওয়ামী লীগ না, শেখ হাসিনা এত বোকা না যে এই ধরনের ঘটনা করে সারা বিশ্বের কাছে উনি সন্ত্রাসী, বোমাবাজ, এই ধরনের একটা অপবাদ এই দুর্দিনে ওনার কাঁধে নেবেন। এটা জাস্ট জামাতকে আগামীকালকের প্রোগ্রামটা থেকে সরে আসার জন্য একটা প্রিলুড দেওয়া হলো, একটা ভূমিকা দেওয়া হলো, একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া হলো, যেই গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে তিনি আগামীকালকে তাদের সিদ্ধান্ত পড়বেন। জামাতের পক্ষে বলেন আর যাই কিছু বলেন, নির্বাচনে যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। এবং দেখেন বক্তব্য কাকে দিয়ে দেওয়া হয়েছে? সহকারী সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। এখন আর তাহের সাহেব বলেন নাই, ওই মূল জামাতের মূল লিডারের কথা বলেন নাই। তাহের সাহেব তো ঘি আঙ্গুল দিয়ে ঘুরাই ফেলেছেন, আঙ্গুল দিয়ে ঘি তুলতে আছেন। তাহের সাহেব এই বক্তব্য আজকে দেন নাই, আজকে বক্তব্য দিয়েছে সহকারী সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল। তিনি কি বলেছেন? যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংবিধান মোতাবেক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে সংবিধান মোতাবেক নির্বাচন করতে হলে নাকি 5 বছর অপেক্ষা করতে হবে।
কিন্তু বন্ধুবর আজাদ সাহেব 5 বছর কেন, 2 বছর চলে গেছে। নির্বাচন তো হয়েছিল 7 জানুয়ারি 2024 সন। তাহলে তো 5 বছর থাকে না, আর থাকে 3 বছর। তাহলে আপনি কি পাকিস্তানের সেই পোস্তদানার শরবত খেয়ে কি এখন বিভোর হয়ে আছেন? পোস্তদানার বদলে আফিং এর যে গুল আসছে, সে আফিং গুল খেয়ে কি আছেন? আফিং গুল তো আমাদের পুরোনো দিনের শরবত। আমাদের মুরব্বীরা দেখছি রাতে ঘুম না হলে বলতো আফিং গুল দাও, গোটাগুলা চিপাইয়া দাঁতের নিচে রাইখা ঘুমাইতেন, তাতে একটা গুম গুম ভাব আসতো। এটা তো আমাদের দেশের অনেক মুরব্বীরা এটা ব্যবহার করতেন, যেটাকে পোস্ত গুলা হিসাবে আমরা পোলাও, কুরমা, কাবাবের সঙ্গে, রেজালার সঙ্গে আমরা খাই। পোস্ত গুলা তো এবার আমদানি করেছেন 25 টন শুনলাম। পাকিস্তান থেকে পোস্ত গুলা পাঠিয়েছেন আপনাদের পাকিস্তানের বন্ধুরা। এখন তো সে কি পোস্ত গুলার শরবত খেয়ে আপনারা এখন কি বিভোর হয়ে গেছেন? 5 বছর পরে সরকার নির্বাচনের কথা বলছেন, কি হিসাবে 5 বছর বললেন? হিসাবটা কি? 5টা বছর আপনি কেন বললেন হিসাবটা? 5 বছর কোথায় পাইলেন? আপনি কি এই সরকারকে, আপনি কি ক্ষমতায় আছেন যে 5 বছর পরে হলে আপনার সুবিধা হয়? তাহলে এই যে আপনারা গুল খায়া এখন পোস্ত দানা খেয়ে আপনারা যা ইচ্ছা তা বলছেন, লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো আপনারও নির্বাচন। এখানে অঙ্কটা তো খুবই সহজ সরল, আমরা তো কিছু বুঝি রে ভাই। এখানে কি হয়েছে? আপনারা এমন একটি নির্বাচনের অবয়ব সৃষ্টি করতে চাচ্ছেন যেখানে নির্বাচনও হবে, নির্বাচনের প্রতিযোগিতা হবে, আগামী দিনে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ সরকার গঠন করবে এবং পুওর এনসিপি কে বিরোধী দলে ঠেলে দেওয়া হবে। এনসিপির ভাগ্যে হবে বিরোধী দল, আর জামাত এবং বিএনপি মিললে হবে কোয়ালিশন সরকার। তার আগে নির্বাচনে সেই জামাত যে মাছ ধরার জন্য হইচই হাল্লাগুল্লা করে যাতে উন্নতে গিয়ে মাছগুলো এক জায়গায় জমা হয়, সেই ব্যবস্থায় আপনারা করছেন। সেই জন্যই আজকে ঢাকা শহরে এই তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম, এই কার্যক্রমগুলো হয়েছে সম্পূর্ণভাবে প্রশাসনের ছত্র ছায়ায়, তাদের ইন্ধনে, তাদের পরিকল্পনা মোতাবেক। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নাই, কোনো পরিকল্পনায় থাকতে পারে না। এতে আওয়ামী লীগের কোনো বিন্দু মাত্র উপকার হবে না, উল্টো কর্মীদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার, স্টিম রুলার চালানোর সুযোগ করে দেবে পুলিশকে। পুলিশ যাতে আওয়ামী লীগের আরো নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে পারে সেই সুযোগ করে দেবে। গ্রেফতার বাণিজ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জামিন বাণিজ্য শুরু হয়ে গেছে। জামিনের নামে আমরা দেখেছি অনেকে জামিন পাচ্ছেন, অনেকে বিভিন্ন ভাবে বিশাল বিশাল টাকার বিনিময়ে অনেকে জামিন নিয়ে আসতেছেন। এটা তো বাজারে শোনা যাচ্ছে। এখন তো আওয়ামী লীগের জজও নাই, আওয়ামী লীগের লয়ারও নাই, আমরাই তো বিপ্লবীরাই তো এখন সব জায়গায় আছি, সরকারে আছি, রাষ্ট্রে আছি, বিচার ব্যবস্থায় আছি, পুলিশে আছি, ব্যাংকে আছি, সব জায়গায় আছি। আমরা তো সেগুলোই করতেছি। আজকে এই গুলাগুলি নিয়ে আপনি যে যে ভয়ের কথা বলছেন, ভয়ের কিছু নাই, কিচ্ছু নাই। আমি তো এটার মধ্যে ভয়ের কিচ্ছু দেখি না। পাতানো খেলা, এগুলো জনগণকে ধোঁকা দেওয়ার খেলা, মানুষকে বুঝানোর খেলা। এগুলা ওই যে বিভিন্ন দিকে ঢুল পিটাইয়া মাছগুলাকে একদিকে নিয়ে আসা, এই খেলা। কাজে এটা ঘাবড়ানোর কিছু নাই বন্ধু। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার তারিখ, দিন, ক্ষণ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের ভিতর থেকে নয়। সকল মুরব্বীরা বসেই ডিসাইড করছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই তোদের নতুন করে বিয়ার দিন তারিখ ধার্য করা হয়েছে। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি ওই অযোধ্যা ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হবে। আমরা এখনো অধীর অপেক্ষা করছি সুপ্রিম কোর্ট কি বলে। সুপ্রিম কোর্ট তো অনেকদিন সময় নিলেন এই একটা মামলা রায় দিতে।
এই নাটকটা করতেছেন, এই নাটকটা করে কি সিদ্ধান্ত দেন দেখি। আমি 15 তারিখ পর্যন্ত এখনো অপেক্ষা করতে রাজি আছি, এবং আমি বাংলাদেশে কোনো নেতিবাচক কিছু দেখি না। আমি নির্বাচনটা না হওয়ার এখন আমি একটা ঘটনা ঘটেছে, আমরা শো করতে করতে যে খবরটা এসছে, দর্শক প্রথমে আমাদেরকে জানিয়েছেন, এবং আমার মনে হয় ঘটনাটা আপনাকে জানানো উচিত, আমার গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হলো দিল্লিতে যে লালকেল্লা আমরা বলি, রেড ফোর্ট, সন্ধ্যার সময় একটা বোমাবাজি হয়েছে। পাকিস্তানের সাইফুল্লাহ যে ঘোষণা দিয়েছিল তার জবাবে একটা হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো, আমার সঙ্গে দিল্লির ইন্ডিয়ান আজতাক চ্যানেল চালু করা আছে, তারা দেখাচ্ছে মানে আগে তো পাকিস্তানে কোন ইন্ডিয়াতে কিছু হলে তারা পাকিস্তানের দিকে নজর দিত, এবং পেহেলগাম হামলাতে তারা পাকিস্তানকে তুলে ধরেছে। ইন্ডিয়ান মিডিয়া প্রশ্ন তুলছে যে এই কাজ কি পাকিস্তানের না বাংলাদেশের? এই প্রথমবার তারা এদিকে ইঙ্গিত করছে, অন্তত তাদের মিডিয়া। সেখানে রেড অ্যালার্ট জারি হয়েছে, কলকাতায় রেড অ্যালার্ট জারি হয়েছে। এইটা কি একটু সন্দেহের চোখে দেখার বিষয় না আমাদের, যে হঠাৎ করে পাকিস্তানের পাশাপাশি তারা বাংলাদেশকে সন্দেহের তালিকায় আনছে? এটা সন্দেহের তালিকা আনার একটি মাত্র কারণ, এই ভদ্রলোক যে স্টেটমেন্ট দিয়েছিলেন, কি নাম যেন ওনার, আমি জানি মনে থাকে না, এটা আমার কাছে এখনই আছে, আমার সামনে আছে। না, শফিউল্লাহ জি, না, এই খবরটা আমার কাছে এখানে সে দিল্লি এনসিআর রিজিয়নে যে খবরটা হয়েছে আমার সামনে এখন আছে নিউজটা, বুঝতে পারছেন না? এক্সপ্লোশন রিপোর্টেড নিয়ার রেড ফোর্ট, এখানে আছে দিল্লি কার ব্লাস্ট নিয়ার রেড ফোর্ট, হাই অ্যালার্ট, ব্লাস্ট রেড ফোর্ট, 7 ফায়ার টেন্ডার্স টু দ্য স্পট। এটা যারা করেছেন কি একটা মানে জঙ্গি দল, যে জঙ্গি দলের প্রধান গত পরশুদিন ঘোষণা দিয়েছেন যে তাদের পরবর্তী যুদ্ধ শুরু হবে বাংলাদেশের ফ্রন্ট থেকে, এবং তার শব্দটা ইউজ করছে যে বাংলাদেশ থেকে এটা যুদ্ধটা শুরু করা হবে। তো অতএব ভারত অনেক বেশি চাণক্যের রাজনীতি করে, কাজে এই সুযোগটা তো ভারত নিয়ে বলবে এই দেখো বাংলাদেশ আমার দেশে এখন ইন্টারফেয়ার করে শুরু করেছে। কারণ যদি দায়টা বাংলাদেশকে দেওয়া যায় তাহলে বাংলাদেশের এগেইনস্টে ভারতের অ্যাকশন নিতে সহজ হবে। এখন পাকিস্তানকে দায়ী করে তো লাভ নাই, কারণ ওই ভদ্রলোক নিজেই বলেছেন, লাহোর থেকে নিজেই বলেছেন যে আমাদের পরবর্তী আক্রমণটা হবে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের একটা পাকিস্তানের একটা নেভাল শিপ আমার চিটাগাং পোর্টে দাঁড়িয়ে আছে গোলা বারুদ নিয়ে। ইতিমধ্যে পাকিস্তানে অনেক জেনারেলরা এখানে ঘুরে গেছেন, যে জেনারেল সাহেব এত কিছু কথা বলে গেলেন, উনি ওই দেশে গিয়ে এত চাকরি নাই, এখন তো ফিল্ড মার্শাল হয়ে গেছেন, পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল হয়ে গেছেন। শুধু ফিল্ড মার্শাল না, উনি রাষ্ট্রেরও সভাপতি হয়ে গেছেন। অর্থাৎ রাষ্ট্র এখন তার কাছে দায়বদ্ধ, জনগণের কাছে নয়। সংসদ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী পরিষদ সবাই এখন পাকিস্তানের সুপ্রিম কমান্ডার, অর্থাৎ ফিল্ড মার্শালও না, ওনার নাম দিয়েছে যে বাংলাদেশের সুপ্রিম মানে 3টা বাহিনীর প্রধান, তার কাছে জবাবদিহি করতে হবে। তো ইন্ডিয়া কেন যাবে সেখানে তাকে দায়ী করতে? কি কারণে যাবে? কাজে খুবই স্বাভাবিকভাবে করেছি, আমি তথ্য নিয়েছি, এর পিছনে কারা আছে, কি কারণ করেছে, এই তথ্যগুলো আমি জোগাড় করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে এটার পিছনে যারা কাজ করেছে, যে যারা ঘোষণা দিয়ে কাজটা করেছে, যারা নিজেরা স্বীকার করেছে যে আমরা রেড ফোর্টের পাশে বোমা ফাটিয়েছি, সেই কিন্তু একদিন আগে বলেছে পরবর্তী আক্রমণটা হবে বাংলাদেশের মাটি থেকে। কাজে ভারতের মিডিয়া সেটাকে ব্লুফে নিয়েছে, সেই বক্তব্যটা মিডিয়াতে এখন দিলে সারা ভারতবাসী খাবে। অর্থাৎ ভারতবাসী এখন আমরা 20 কোটি মানুষ ভারতের এই 60 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলতে পারি, 60 কোটি মানুষ কি 20 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলতে পারে না? 60 কোটিকে যদি 20 কোটির বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় তাহলে ক্ষতিটা কার হবে? ভারত তো সুযোগটা নিয়েছে, এবং এই বোমার দায় দায়িত্ব বাংলাদেশকে চাপিয়ে দিয়ে সমগ্র ভারতকে বাংলাদেশের শত্রু চিহ্নিত করা হচ্ছে। সমগ্র ভারতবাসীর কাছে বাংলাদেশকে ভারতীয় শত্রু হিসেবে চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে ওই জঙ্গি ভাইরা একদিন আগে ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে আক্রমণ করা হবে।
এইগুলা তো রাজনৈতিক খেলা। আমি যে কথাটা তোমাকে বলছিলাম ভাই, আজকে সারা বাংলাদেশে এই গুলাগুলি করলে সাধারণ আমরা এই যে আমরা যে দর্শক যারা আছে অতি বুদ্ধিমান দর্শকরা ধরে নেবে এটা আওয়ামী লীগ করেছে, খুব বুদ্ধির মতো বলবে হ্যাঁ আওয়ামী লীগ এই কাজটা করেছে, আওয়ামী লীগ এই বোমা মেরেছে, আমি দেখে আসছি। দেখবেন আপনি মিডিয়াতে অনেক আমার মতো বুদ্ধিমান, আমার চেয়ে বুদ্ধিমান লোকেরা দেখবেন আওয়ামী লীগকে দায়ী করবে, কিন্তু একবারও হিসাব করে দেখবে না এই বোমাবাজির মাধ্যমে আওয়ামী লীগের অর্জন কি হবে, আওয়ামী লীগের ফায়দা কি হবে, তাদের নেতা কর্মীদেরকে কেন এই ধরনের ফলস হুমকি দিয়ে তাদেরকে বিপদে ফেলাবে। তারা তখন চুপ থাকবে, তারা এখন তসবিহ গুনবে, সময় নিবে, তারা এখন অপেক্ষা করবে সময় এবং সুযোগের জন্য। ওরা তো এখন আক্রমণাত্মক পজিশনে যাওয়ার মতো অবস্থা নাই, তারা এখন নিজেকে রক্ষা করবে, তারপরে প্রস্তুতি নিবে, তারপরে যদি সুযোগ সুবিধা হয় তখন তারা প্রতি আক্রমণে আসবে। এখন তো এই ছোটখাটো টুকটা বোমা ফালানোর কোনো কারণ আওয়ামী লীগের নাই, এটা আমরা করেছি, এটা আমাদের, আমরা যারা বর্তমানে দেশ চালাচ্ছি, দেশের দায়িত্ব নিয়েছি, দেশকে আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় এই জন্য আমরা একটা ভয় দেখাচ্ছি, বাঘ আসতেছে বাঘ আসতেছে বাঘ আসতেছে, যাতে আমরা সবাই ঘরে এসে ঐক্যবদ্ধ থাকি। আগামী 11 তারিখের নিজেদের প্রোগ্রামকেই নিজেরাই নিয়ন্ত্রণ করার জন্য নিজেরাই এই বোমাবাজিটা করেছে। বিএনপির পক্ষে বোমাবাজি করার ক্ষমতা নাই, গত 15 বছরে বিএনপি কোনো বোমাবাজি করতে পারে নাই। আমার বন্ধুরা জানেন আমাদের আন্দোলনে কাদেরকে আমরা বোমা মারতে ব্যবহার করেছিলাম, আমি আমার নামটা বললাম না। আমার সেই বন্ধুরা জানেন আমরা যখন থানা লেভেলে, উপজেলা লেভেলে, জেলা লেভেলে যখন আক্রমণাত্মক দায়িত্ব যাদেরকে দিতাম তারা কারা, আমিও জানি, আপনিও জানেন, বন্ধুরা জানেন, আমি নামটা বলছি না। আজকে তারা তো আর বিএনপির পক্ষে নাই, এখন তারা তো আর বিএনপির পক্ষে এই আক্রমণগুলা করবে না। তাহলে তারা এই আক্রমণগুলো কারা করতেছে এবং ধরা যাচ্ছে না, ধরতে পারছে না। যেখানে সারা বাংলাদেশের মানুষ বলতে গেলে এক কথা এন্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগের এগেস্টে, সেখানে আওয়ামী লীগের লোক কি করে বোমা মারে, কি করে মেরে, সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে পালাচ্ছে, কোন জায়গায় পালাচ্ছে, তাকে তো কেউ ধরে দিচ্ছে না কেন? তার মানে আমাদের লোকেরাই, যারা আমরা আমাদের মধ্যে থেকে মেরে আবার সে আমাদের মধ্যে এসে ঢুকে যাচ্ছে, আমরা তাকে ঢুকাইয়া ওর জামাটা খুলে আরেকটা জামা রেডি আছে ওর গায়ে পরায় দিচ্ছি। কই কই, এখানে তো হলুদ জামা পরা কোন লোক নাই, আপনি কোথায় দেখলে হলুদ জামা পরে লোকটা বোমা মারছে? এখানে তো লাল জামা পরা লোক, আর আমি তো লাল জামাটা আগে রেখে দিয়েছি এখানে, হলুদ জামাটা বদলাই পটাপট লাল জামা হয়ে গেছে, আমার ভিতরে চলে গেছে। এগুলো তো পুরনো টেকটিক্স, এইগুলাই তো গত 70 বছর ধরে আমার এই বয়স থেকে 71 মুক্তিযুদ্ধের আগের থেকে 69 ছাত্র আন্দোলন থেকে রাজপথে হেঁটে হেঁটে আমরা তো এইগুলাই শিখে আসছি, এইগুলাই দেখে আসছি। আমরাই তো জানি এই মিছিলের সামনে কে বোমা মারে, কে বোমা, যে বোমা মারে তা কোনোদিন পাওয়া যায় না, নিরীহ লোকগুলো ধরা খায়। সেটা কাদেরকে দেওয়া হয় দায়িত্ব? কে ঢিলটা মেরে দৌড়ে পালিয়ে যায়, কোন ছেলেটাকে আমরা সে দায়িত্ব দেই? আমাদের দলের সবচেয়ে যে খারাপ ছেলেটা তাকে ওই দায়িত্ব দেই, আর ওই লোকটা, ওই ছেলেটা কখনোই ধরা খায় না। এখন এগুলো তো পুরনো রাজনীতি ট্যাকটিক্স, পুরনো, এগুলো তো আমরা করতে করতে এই পর্যন্ত আসছি রে ভাই, আমাদের নতুন করে কি শিখাবেন? কাজে এই আজকের এই ঘটনার পিছনে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা আমাদের বিষয়গুলোকে সমাধান করার জন্য সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক সত্য ছায়ায় পুলিশদের মধ্য দিয়ে আস্তিগুলো করা হয়েছে। এই কথাগুলা সত্য বলতে গিয়ে, জনগণকে সঠিক জিনিস জানাতে গিয়ে আজকে আমাকে ঝুঁকি নিতে হচ্ছে, আমার জীবনের ঝুঁকি, আমার ধ্বংসের ঝুঁকি, আমার অস্তিত্বের ঝুঁকি নিতে হচ্ছে। কিন্তু তারপরেও যদি সুযোগ পাচ্ছি আপনার কথা বলার, এই জন্য আমি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করছি, মানুষ যেন সত্য জিনিসটা জানে, রাজনীতির ভিতরের খেলা যেন জানে।
আমি এই দেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রের বিন্দুতে প্রধানমন্ত্রীরা কিভাবে কি করে, কিভাবে তারা সিদ্ধান্ত নেয়, কিভাবে ভুল করে, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেয়, এটা দেখার চরম সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন আমার জীবনে হয়েছে। কাজে আমি দেখেছি কিভাবে একজন মন্ত্রী এসে প্রধানমন্ত্রীকে বিভ্রান্তমূলক তথ্য দেয়। আমরা দেখেছি, হাতে নাতে দেখেছি কি কথা বলতেছেন। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আমার এক বন্ধু তখন এনএসআই এর খুব জাগ্রেল ডাইরেক্টর, উনি বিশাল একজন ক্ষমতাশালী লোক। উনি সকালবেলা গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা নিয়ে। একদিন ম্যাডাম আমাদেরকে একটা রিপোর্ট নিয়ে বসলেন, আমরা 15-20 জন এমপি বসে আছি হিয়ার এই যে ইয়ার রোডে, যমুনা উল্টা দিকে এটা আছে না, কি স্নিগ্ধা না কি ছিল একটা বাংলা সুগন্ধা না কি, ওখানে তখন প্রধানমন্ত্রী বসতেন, দেশমাতা খালেদা জিয়া ওই অফিসে তখন বসতেন বিকালবেলা সন্ধ্যার পরে। ওখানে একটা লিস্ট নিয়ে আসলেন। কি লিস্ট? 1996 সনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী হওয়ার তালিকা। 300 লোকের নাম দিলেন এবং সেটা আমাদের তৎকালীন এনএসআই ওই সাহেবরা, আমাদের সেই জাজেল এনএসআই মহাপরিচালক এবং পরিচালক মহোদয়, যারা আমাদের এই তখন মুক্তিযুদ্ধ অফিসার, খুব জেনারেল জিয়ার ফ্যামিলির খুব কাছাকাছি মানুষ, ওই সুবাদে ওরা এনএসআই এর পোস্ট বাগিয়ে নিয়েছিলেন, বড় বড় পদ বাগিয়ে নিয়েছিলেন। ওনারা রিপোর্ট তৈরি করে দিলেন। ম্যাডাম কি মনে করে রিপোর্টটা একটা পর একটা নাম আমাদের সামনে পড়া শুরু করলেন। আমরা একদিন এদিকে তাকাই দেখাই, একটা নামকে আমরা চিনি না। কিশোরগঞ্জের 5 জন 6 জন এমপি, 6 জন সম্ভাব্য বিজয়ী হওয়ার সম্ভাব্য 6 জন প্রার্থীর নাম এনএসআই রিপোর্টে পাওয়া গেল। এই 6 জনের একজনকেও আমি মেজর আক্তার চিনি না, এবং যাদেরকে চিনি তাদেরকে আমরা জানি আমাদের এলাকার পুলিশের সোর্স, টাউট এবং বাটপার, এবং তারা সবাই পুলিশের সোর্স। আর 2-1 জনকে চিনি না, আর যাদের চিনি তাদের। এবং সবাই সে একে একে এমপিরা সবাই বললো, জেলা জেলা এমপিরা বললো, ও তো টাউট ম্যাডাম, ও তো এইটা, ও তো এইটা, ওর নাম কেমনে আসলো? এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা হয়। এই বিভিন্ন বাহিনীর লোকেরা তথ্য যারা দেয়, তারা তথ্য বেচা কেনা করে। তারা প্রধানদেরকে, রাষ্ট্রের প্রধানদেরকে এমন কিছু বিভ্রান্তমূলক তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্তমূলক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আপনি দেখেন রাজনাথ সিং কালকে যে বক্তব্য দিয়েছেন, ইজ রেড অ্যালার্ট ফর বাংলাদেশ। ধন্যবাদ আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে, অন্তত উনি সেটা প্রতিবাদ করেছেন। কাজে এখানে রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছেন আমাদের প্রতি, এটা বুঝতে হবে। তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি আমার প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেছে। এখানে প্রধানমন্ত্রী উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা তো উপদেষ্টা পরিষদের কোনো প্রতিক্রিয়া দেখতে পাই নাই, কোন রকম প্রতিক্রিয়া দেখতে পাই নাই, কোন রকম পজিটিভ রিয়াকশন তো আমরা দেখতে পাই। আমরা তো কোনো রাগ, উষ্মা, অসন্তোষ দেখতে পাই নাই। আমরা তো ভারতের রাষ্ট্রদূতকে ডাকায় আনায় নাই, ডাকায় আনাই তো বলি নাই যে তোমার পররাষ্ট্র, তোমার প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য কেন দিল, বলেন। এই তো আমাদের এই বিভ্রান্তমূলক তথ্যগুলো তো আমরা দেখেছি, আমরা তো জানি। এই যে আজকে তারেক রহমান সাহেব যে নমিনেশনটা দিয়েছেন আমাদের বিএনপির বিভিন্ন নেতা কর্মীদেরকে, আমি তো বিএনপি কেউ না, বহিষ্কৃত, আমি নমিনেশন চাইও নাই, নমিনেশনের জন্য কারো কাছে যাইও নাই, বলিও নাই, এবং নিজের বহিষ্কার উল্টা নেওয়ার জন্য কথা বলে নাই। আমার এলাকার মানুষ আমার উপর চাপ সৃষ্টি করছে, কথা বলছে নির্বাচন করার জন্য। আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি নির্বাচন ঘোষণা হোক, পরে বলবো। কিন্তু এই যে নমিনেশন গুলো দেওয়া হয়েছে, আজকে তো প্রকাশ্যে সবাই বলতেছে,
আজকে নারায়ণগঞ্জের যাকে নমিনেশন দিয়েছেন, টাকা ছাড়া তার ওই এলাকায় কি আছে? টাকা তারেক রহমান সাহেব নেন নাই, 100% বিশ্বাস করি। কিন্তু উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঢাকা শহরে বসে বসে যাদের মাধ্যমে নামগুলা দিয়েছেন, জনাব তারেক রহমান কি জানেন সেই নামগুলো কত টাকার বিনিময়ে তালিকার মধ্যে উঠানো হয়েছে? প্রতিটা প্রার্থী তখন বলতেছেন, যারা নির্বাচন নমিনেশন পান নাই তারাই তো বলতেছেন এই কথাগুলো। আমরা তো বলছিলাম এই ঘোষণাটা এখন দেন না, তফসিল ঘোষণা করার পরে দেন। আজকে আপনি কি করলেন? আজকে আগামী নির্বাচনে অন্তত 300 থেকে 500 স্বতন্ত্র প্রার্থী দাঁড় করার ব্যবস্থা করে দিলেন। প্রায় আসনেই দেখবেন একাধিক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে, এবং যাদের পিছনে আওয়ামী লীগ ফাইন্যান্স করবে, বিভিন্ন লোকের যদি বাঁচার জন্য, বাঁচার স্বার্থে তারা ফাইন্যান্স করবে, করে তাদের ভোটগুলা ওইখানে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই কথাটা কি জনাব তারেক রহমান সাহেব জানেন? ওনাকে কি কেউ বলেছে? ওনার নজরে কি কেউ এনেছে? কেউ আনার মতো সাহস বিএনপিতে নাই, বিএনপিতে নাই। আমি অনুরোধ করব, আমার এই বক্তব্যটা আপনার তারেক রহমান সাহেবের কাছে পৌঁছান, বলেন ওনাকে ভুল পথে নেওয়া হচ্ছে। উনি লন্ডন থেকে যে তথ্য পাচ্ছেন সেই তথ্যগুলো সঠিক যাচ্ছে না। আপনি ম্যাডামকেও আমরা দেখেছি, তথ্য ম্যাডামের সামনে কিভাবে বিভ্রান্তমূলক তথ্য যেত। আমার জীবনের তো বিচিত্র অভিজ্ঞতা। আমি তো কোনোদিন কারো কাছে পাশ নিয়ে কোনো প্রধানমন্ত্রী দেখা করি নাই, মন্ত্রীর সঙ্গে দেখা করে নাই। আমি কোনো মন্ত্রীর সঙ্গে ড্রয়িং রুমে বসে কথা বলে নাই। কাজে আমি প্রধানমন্ত্রীকে অফিসে গিয়ে আমি কোনোদিন বলি নাই মে আই কাম ইন। এটা দেশের মধ্যে খালেদা জিও জানে, সবাই জানে, তার অফিসের সবাই জানে, এবং সবার সামনে বলেছি। এই জন্য সবাই আমাকে ওনার কাছে যেতে দিতে বাধা দিত, কারণ আমি বলে দেবো তাদেরকে কে কি করতেছে। কাজে আজকে যে এই নমিনেশনের যে একটা ফ্লপটা হয়েছে, আজকে দেখেন প্রতিটা দিন কোন কোন সিরিজ গন্ডগোলটা হতেছে, কি পরিকল্পিত ভাবে গন্ডগোলটা হতেছে। আজকে এলাকায়, কালকে এলাকায়, পরশু এলাকায়। আজকে আমার এলাকায় এক ছেলে জানে না, চিনি না, কেউ জানি না, সে ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিশাল এক প্রেস কনফারেন্স করে আমাদের প্রার্থীর বিরুদ্ধে যা ইচ্ছা তা বলে সে বলছে তাকে নমিনেশন দেওয়ার জন্য। চিন্তা করেন কোথায় গেছে অডাসিটি। যে নিজেও তার পক্ষে ওখানে, মানে কি বলবো, আর কেন করতেছে? সে ওই সকল প্রার্থীদের মধ্যে একটা গন্ডগোল লাগাই দিচ্ছে, সবাইকে বিভ্রান্ত করে ফেলতেছে, একে অপরের বিরুদ্ধে কাদা চোরাচুরি করতেছে। কে নমিনেশন পাবে এখনো শিওর না, নমিনেশন পরিবর্তন হতে পারে যখন বলেছে, এখন এগুলা করেছে। তাতে কি দলের অবস্থানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ফলে জামাত সুযোগটা নিবেই। যেহেতু আপনি জামাতের সঙ্গে ওয়াদাবদ্ধ যে আগামী সরকারে আমরা যাই কিছু করি না কেন, নির্বাচন যেভাবেই করি না কেন, সরকার কিন্তু আমরা মিলেই করব। এই জন্য আপনি জাতীয় সরকারের ডাক দিয়ে রেখেছেন। আপনি বলে রেখেছেন যে জননেতা তারেক রহমান সাহেব বলে রেখেছেন আগামী নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, বিএনপি যদি জয়লাভ করে তাহলে তিনি সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? এই নির্বাচনে ওনার 300 আসন দরকার নাই, উনি সবার থেকে একটু মেজরিটি থাকলে হলো, সেখানে উনি সবাইকে নিয়ে করবেন। সবাই ওনার মন্ত্রী পরিষদ থাকবেন, আমাদের বিরোধী দল থাকবে না। বিরোধী দল ছাড়া তো আমরা সংসদ দেখলাম, আবার দেখতে অসুবিধা কি আছে? দেখবো। বিরোধী দল থাকতেই হবে এমন তো কোনো কথা নাই, বিরোধী দল ছাড়াও তো রাজনীতি হতে পারে, তো হবে। এই যে অবস্থা,
কাজে 15 বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য যেগুলা করা হচ্ছে, এটারই একটা ইতিবাচক পদক্ষেপ হলো আজকে ঢাকা শহরে যে তথাকথিত বোমাবাজি গুলা হয়েছে, বিভিন্ন জায়গায় ফটকা ফোটানো হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, এগুলা অত্যন্ত পরিকল্পিত এবং নির্বাচনটাকে সঠিক সময় করার জন্য এবং জামাতকে তার অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক করে দেওয়া হয়েছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে অ্যালার্মড হওয়ার কিছু নাই। আর দিল্লির সেই বোমার জন্য আমরা নিজেরাই আমাদের দায়ী হয়েছি, কারণ আমরা যে জঙ্গি মহোদয় সাহেব পাকিস্তান থেকে বক্তব্য দিয়েছেন, আমরা তার কোনো প্রতিবাদ জানাই নাই। ফলে ওনার এই বক্তব্যের সঙ্গে আমাদের একাত্মতা আছে। এটাই ভারতের মিডিয়া সারা বিশ্বের কাছে নিউজ করে, আপনারা যে 8টি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, তারা একসরে কথা বলে প্রমাণ করে দিল যে ওই জঙ্গির সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ক আছে, কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই। আমি ওই জঙ্গির সঙ্গে বাংলাদেশের 99% মানুষের কোনো সমর্থন নাই। তাদেরকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না। লস্কর বাংলাদেশে স্থান পাবে না, তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ নাই। আমি দ্ব্যর্থহীন ভাষা আপনার মাধ্যমে সারা বিশ্বের কাছে জানাতে চাই, এই ভারতের বোমাবাজির সঙ্গে বাঙালিদের, বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। না আছে বিএনপি, নাই জামাতের, নাই এনসিপির, নাই অন্য কোন রাজনৈতিক দলের, নাই কোন ইসলামিক দলের, কারো কোনো সংস্পর্শ নাই। এটা পাকিস্তানের প্রপাগান্ডা, পাকিস্তানের জঙ্গিদের প্রপাগান্ডা, এবং তারা কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করেছে। এটার সঙ্গে আমি মনে করি আমার প্রধান উপদেষ্টা সহ এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া উচিত, পরিষ্কার স্টেটমেন্ট দেওয়া উচিত যে এইটার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, এবং দরকার পড়লে একটা তদন্ত কমিটি করে দেওয়া হোক যে এরকম কেউ সম্পৃক্ত আছে কিনা, থাকলে তাদেরকে ধরার ব্যবস্থা করা হোক। আমাদের দেশের রেড ইন্টেলিজেন্স অ্যালার্ট করে দেওয়া হোক, চিরুনি অভিযান চালানো হোক যে এই ধরনের জঙ্গি কোনো বাংলাদেশে উত্থান হচ্ছে কিনা। এটা জরুরি ভিত্তিতে দেখা উচিত, না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি হলে কিন্তু ক্ষতি আমাদের সবার হবে, আওয়ামী লীগ বিরোধী শিবিরের হবে, ভারত বিরোধী শিবিরের হবে, ওই শিবিরের হবে না, তাদের সুবিধা এনে দেবে। কাজে সাবধান সাধু, সাবধান।